চ্যানেল আই সংবাদ। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা ও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি নবনীতা, আমি মেহেরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল। সংবাদ শিরোনামগুলো। কোটা সংস্কার দাবিতে রোববার সকাল 11টায় গণপদযাত্রা, রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেওয়ার ঘোষণা। খেলাধুলার বিকাশ, সংস্কৃতি ও সাহিত্য চর্চার পৃষ্ঠপোষকতায় প্রধানমন্ত্রীর তাগিদ, আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্টের সমাপনী। এমপি আনার হত্যা তদন্তে ডিবির কাছে গ্রেফতারদের তথ্য চেয়েছে কলকাতা সিআইডি। ডিএনএ নমুনা দিতে ভারত যাচ্ছেন আনারের মেয়ে। ডলার সাশ্রয়ের নির্দেশনা সত্ত্বেও সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ কমেনি, এক মাসে এক মন্ত্রণালয়ের 180 জনের সফর। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি, ঝিনাইদহে বিরল প্রজাতির গাছের বীজ বিতরণ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছি বিস্তারিত প্রসঙ্গে। কোটা সংস্কারের দাবিতে রোববার বেলা 11টায় গণপদযাত্রা ও রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। শনিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকার বাইরে জেলা প্রশাসকের মাধ্যমেও রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেয়া হবে। আন্দোলন দমনের চেষ্টা না করে কোটা সংস্কারের এক দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান শিক্ষার্থীরা। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। সরকারি চাকুরির নিয়োগে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে 12 দিনেরও বেশি সময় ধরে আন্দোলনে শিক্ষার্থী ও চাকুরি প্রার্থীরা। কোটা বাতিল করে সরকারের জারি করা পরিপত্র 5ই জুন হাইকোর্ট বাতিল করে দেওয়ার পর থেকেই কোটা সংস্কারের দাবিতে আন্দোলন দানা বাঁধতে শুরু করে। পরে 1 জুলাই থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মাঠে নামেন শিক্ষার্থীরা। 7ই জুলাই থেকে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করে তারা। এক পর্যায়ে সেই আন্দোলন ছড়িয়ে পড়ে সারা দেশে। চলমান আন্দোলনের দ্বিতীয় সপ্তাহের শেষে পরবর্তী কর্মসূচি নির্ধারণে সারা দেশের সব বিশ্ববিদ্যালয়, কলেজ এবং 64 জেলায় একযোগে অনলাইন ও অফলাইনে প্রতিনিধি সম্মেলন করেছে আন্দোলনকারীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে জড়ো হয় সাধারণ শিক্ষার্থীরা। সম্মেলন শেষে প্রচলিত কোটা পদ্ধতি অযৌক্তিক ও বৈষম্যমূলক দাবি করে কোটা সংস্কারের রূপরেখা তুলে ধরা হয়। 5%কে আমরা যৌক্তিক মনে করছি। আবার প্রশ্ন আসছে কোন কোন কোটা থাকতে পারে। সেই জায়গায় আমরা 3টি কোটার কথা বলেছি। 1 নম্বর কোটা হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠী কোটা, 2 নম্বর কোটা হচ্ছে প্রতিবন্ধী কোটা, 3 নম্বর কোটা হচ্ছে মুক্তিযোদ্ধাদের সন্তানদের পর্যন্ত কোটা। এই যে ছাত্র আন্দোলন স্বতঃস্ফূর্তভাবে গড়ে উঠেছে সারা বাংলাদেশে, সেটা দমনের প্রস্তুতি এবং পরিকল্পনা নিচ্ছে। সরকারের এই ধরনের কিন্তু পরিকল্পনা সরকারের জন্যই বুমেরাং হয়ে দাঁড়াবে। বাংলাদেশ সরকারকে আমাদের জায়গা থেকে বিনীত অনুরোধ যে আপনারা ব্যবস্থা করুন, আমরা কিভাবে এবং কত দ্রুত আমাদের পড়ার টেবিলে ফিরে আসব। আমাদের এই কোটার যৌক্তিক সংস্কার করে সংসদে আপনারা আইন পাস করুন। সংবাদ সম্মেলনে পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। সরকারি সকল চাকরিতে, সকল গ্রেডের সকল চাকরিতে কোটার যৌক্তিক সংস্কারের লক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান এবং গণপদযাত্রা। শাহবাগ থানায় দায়ের করা মামলা প্রত্যাহারেরও আহ্বান জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনের নামে কেউ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করলে তার ফল ভালো হবে না বলে হুঁশিয়ার করেছে ছাত্রলীগ। কোটার বিষয়ে শিক্ষার্থীদের মতামত জানতে পলিসি অ্যাডভোকেসি ও ডোর টু ডোর ক্যাম্পেইন নিয়ে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে ছাত্রলীগ। সংগঠনের সভাপতি সাদ্দাম হোসেন দাবি করেন, আদালতের রায় আসার পর শিক্ষার্থীরা সরে গেলেও নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করতে পেশাদার আন্দোলনকারীরা আন্দোলন দীর্ঘস্থায়ী করতে চাচ্ছে। আপিল বিভাগের পর্যবেক্ষণের উপরে সমর্থন জানিয়ে সাধারণ শিক্ষার্থীরা যার যার শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে গেছে, তাদেরকে বাংলাদেশের ছাত্রলীগের পক্ষ থেকে, বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাই। এবং একই সঙ্গে আমরা শঙ্কার সঙ্গে লক্ষ্য করি যে সাধারণ শিক্ষার্থীরা একটি যৌক্তিক ইস্যুতে আন্দোলন করেছে, শান্তিপূর্ণ উপায় বেছে নিয়েছে। আজকে সাধারণ শিক্ষার্থীরা ঘরে ফিরে গেছে, শিক্ষা প্রতিষ্ঠানে ঘরে ফিরে গেছে, কিন্তু প্রফেশনাল আন্দোলনকারীরা এই ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য রাজপথে রয়েছে। আজকে তারা নৈরাজ্য তৈরি করেছে, ব্লকেট খেলা খেলছে, যেখানে সাধারণ মানুষ দুর্বিষহ যন্ত্রণার মুখে পড়ছে। ছেলে মেয়েরা যেন খেলাধুলায় আরও পারদর্শী হয়ে গড়ে ওঠে, সেজন্য বর্তমান সরকারের উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যাশা করেন খেলাধুলা, সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে উদ্যমী নতুন প্রজন্ম গড়ে উঠবে। ঢাকা আর্মি স্টেডিয়ামে শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলা সহ সব দিক থেকে যেন দেশ এগিয়ে যায় সেভাবেই সরকার কাজ করছে। নীলাদ্রি শেখর জানাচ্ছেন। পেশাদার খেলোয়াড় না হয়েও 90 মিনিট ধরে ফুটবলের মাঠ মাতিয়ে রেখেছিলেন ব্যাংকের খেলোয়াড়রা। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের আয়োজনে শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্টে অংশ নেয় সরকারি বেসরকারি 31টি ব্যাংক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে খেলা দেখেন। শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্টে স্ট্যান্ডার্ড ব্যাংকে 2-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইসলামী ব্যাংক। বিজয়ী ও বিজিতদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। বাংলাদেশটা যেন আরও এই খেলাধুলোর দিকে এগিয়ে যায়, ছেলেমেয়েরা আরও বেশি মনোযোগী হয়, এটা যেমন সকলকে সুস্বাস্থ্যের অধিকারী করবে, পাশাপাশি এই যে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে উঠবে, নিজেকে আরও উন্নত করবার একটা চেতনা জাগ্রত হবে। সেই সাথে খেলাধুলা, লেখাপড়া, সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে নিজের যে দেশের একটা সংস্কৃতি, নিজের যে একটা জ্ঞান, নিজের মেধা, মনন সেটাকে একটা প্রকাশ করবার সুযোগ পাবে সবাই। সমগ্র বাংলাদেশে প্রত্যেকটা উপজেলায় আমরা একটা খেলার মাঠ করে দিচ্ছি, শেখ রাসেল মিনি স্টেডিয়াম এই নাম দিয়ে। অর্থাৎ উপজেলা পর্যায় পর্যন্ত প্রতি মুহূর্তে সবসময় যেটা প্রতিযোগিতা চলতে থাকে খেলাধুলার, কেউ যেন বসে না থাকে। ছোটবেলা থেকে যদি খেলাধুলা না হয় তাহলে কি করে উঠে আসবে? খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনে পৃষ্ঠপোষকতার আহ্বান জানান সরকার প্রধান। এবং ডিজিটাল বাংলাদেশ করে আজকে আমরা স্যাটেলাইট বঙ্গবন্ধু 1 উৎক্ষেপণ করেছি, যার ফলে সমগ্র বাংলাদেশে ওয়াইফাই কানেকশন আমরা দিতে পারছি, বিশ্বের সাথে যোগাযোগ করতে পারছি। আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশ আজকে যেভাবে এগিয়ে যাচ্ছে, এই ধারা অব্যাহত রেখেই আমরা এগিয়ে যাব। বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে বিশ্ব দরবারে এগিয়ে যাবে উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ হিসেবে। দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গন থেকে সুনাম কুড়িয়ে আনা ক্রীড়াবিদদেরও উৎসাহ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। এমপি আনার হত্যা তদন্তে সহায়তার জন্য ঢাকার গোয়েন্দাদের কাছে গ্রেফতার আসামিদের ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য চেয়েছে কলকাতার সিআইডি। আসামিদের অতীত ও বর্তমান রেকর্ড, পুলিশের কাছে দেয়া জবানবন্দি ছাড়াও আদালতে ম্যাজিস্ট্রেটকে দেয়া জবানবন্দির কপিও চেয়েছেন তারা। ডিবি প্রধান বলেছেন, যতটুকু তথ্য দিলে ঢাকার মামলার তদন্ত বাধাগ্রস্ত হবে না ততটুকুই কলকাতাকে জানাবেন তারা। বলেছেন, ডিএনএ নমুনা দিতে কলকাতা যাচ্ছেন এমপি আনারের মেয়ে সহ স্বজনরা। এনামুল কবির রূপমের রিপোর্ট। কলকাতা নিউ টাউন এলাকার সঞ্জীবা গার্ডেনের বাসায় এমপি আনারকে হত্যা করা হয়েছে বলে গোয়েন্দাদের কাছে তথ্য উপাত্ত এবং হত্যাকারীদের স্বীকারোক্তি থাকলেও এমপি আনোয়ারুল আজিমের মৃতদেহের কোনো খোঁজ পাওয়া যায়নি এখনও। ঢাকায় অপহরণ মামলা আর কলকাতায় হত্যা মামলার তদন্ত চলছে। এরই মধ্যে তদন্ত কাজ প্রায় শেষ পর্যায়ে বলে ভারতের গণমাধ্যমে দাবি করেছেন কলকাতার তদন্তকারীরা। তারা আসামিদের ব্যাপারে কিছু তথ্য চেয়ে চিঠি দিয়েছেন ঢাকার গোয়েন্দাদের কাছে। ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবির মাধ্যমে ওই চিঠি এসে পৌঁছেছে
তদন্তকারী ডিবির কাছে। তারা আমাদের কাছে কিছু তথ্যপত্র চেয়েছে এনসিবির মাধ্যমে, এই চিঠিটা আমরা পেয়েছি। আমরা যেটা যাদের যাওয়ার মতো সেটা আমরা তাদেরকে দিয়ে হেল্প করব। আমাদের পার্টে যে বিষয়গুলি আমরা মনে করি মামলা, আমাদের তদন্ত থেমে নেই। আমাদের ডিবি টিম তারা কাজ করছে, বিভিন্ন তথ্যপত্র সংগ্রহ করছে এবং তারা যে আদালতে 164 করছে সেগুলো আমরা পর্যালোচনা করছি। এর সাথে আরও কারা কারা জড়িত সেটিকে আমরা খেয়াল করে নিচ্ছি এবং আমরা পরিষ্কারভাবে একটা কথা বলেছি যে কেউ তদন্তে যদি যারা তাদের বিরুদ্ধে তথ্যপত্র আসবে, প্রমাণ আসবে, তাদেরকে আমরা ডাকবো। অযথা আমরা কাউকে আমরা হয়রানিও করবো না, ডাকাডাকি করবো না। ডিএনএ নমুনা দিতে যে কোনো সময় কলকাতা যাবেন এমপি আনারের মেয়ে ও ভাই। তারা যখন ডাকবে সে তখনই যাবে এবং অলরেডি তার সাথে সাথে আমাদের এমপি আনারের মেয়ে রেগুলার কথাবার্তা হচ্ছে। আমার মনে হয় উনি হয়তো শীঘ্রই চলে যাবে। ঢাকার গোয়েন্দারা বলছেন কয়েকজন সন্দেহভাজনকে তারা এখনও গোয়েন্দা হেফাজতে নিতে পারেননি। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। ডলার সাশ্রয়ে সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর কমাতে সরকারের নেওয়া উদ্যোগ ভেস্তে গেছে। চ্যানেল আইয়ের অনুসন্ধানে দেখা গেছে গত এক মাসে এক মন্ত্রণালয় থেকেই বিদেশ সফর করেছেন 150-এরও বেশি কর্মকর্তা। অন্য মন্ত্রণালয়গুলোর অবস্থাও প্রায় একই, হরহামেশাই বিদেশ যাচ্ছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। নিষেধাজ্ঞা থাকলেও সরকারি অর্থে সরকারি কর্মকর্তাদের বিদেশ যাওয়া থেমে নেই। নিয়ম এড়িয়ে নানা কৌশলে তারা বিদেশ যাচ্ছেন। সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর নিয়ে অনুসন্ধানে দেখা গেছে কেবল মে মাসেই বিদ্যুৎ বিভাগের 180 জন কর্মকর্তা বিদেশ যাওয়ার অনুমতি নিয়েছেন। জানুয়ারি থেকে জুন এই 6 মাসে বিদেশ সফর করেছেন এই বিভাগের 512 জন কর্মকর্তা। তারা ভারত, চীন, জাপান, যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, ফিলিপাইন সহ বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। এই সময়ে জ্বালানি বিভাগের 240 জন কর্মকর্তা বিদেশ ভ্রমণ করেছেন আর কৃষি মন্ত্রণালয়ের 132 জন। এই সময়ে বিদেশ যেতে স্বাস্থ্যসেবা বিভাগ থেকে অনুমতি নিয়েছেন 256 জন, স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে 87 জন। এর মধ্যে অনেকে লিএনএ ছুটি নিয়ে গিয়েছেন, কেউ 1 বছর, কেউ 1 মাস, আবার কেউ বা ছুটি নিয়েছেন 10, 20 বা 40 দিন পর্যন্ত। গত 6 মাসে বেসরকারি বিমান চলাচল থেকে 80 জন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ থেকে 50 জন, বাণিজ্য মন্ত্রণালয় থেকে 34 জন, তথ্য মন্ত্রণালয়ের 57 জন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি থেকে 30 জন বিদেশ গিয়েছেন। তবে সরকারি তহবিল বা ঋণে নয়, অনুদানের অর্থে এবং সরকারি অতি প্রয়োজনে কর্মকর্তারা বিদেশ যাচ্ছেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। সরকারি টাকায় মানে বিশেষ করে প্রজেক্টের টাকা যাওয়া কিন্তু আমরা ব্যাপকভাবে কমিয়েছি। আমরা 100% না কমালেও আমরা 90, 95 বা 97, 98 কমেছে, এটা আমরা দাবি করতে পারি। লোন যদি হয় যেটা আমাকে শোধ করতে হবে, আমরা সেগুলোকে আমরা কিন্তু অ্যালাউ করছি না। যেগুলো গ্রান্ট শুধুমাত্র সেগুলোকে আমরা। সরকারি কর্মকর্তাদের আন্তরিকতা ও রাজনৈতিক সদিচ্ছা না থাকলে এটা বন্ধ করা সম্ভব নয় বলে মনে করেন সাবেক একজন সচিব। এই বিষয়টা বাস্তবায়নের সরকারি কর্মকর্তারা আন্তরিক নয়, রাজনীতিবিদরা তাদের উপর এত নির্ভরশীল যে এই ধরনের সিদ্ধান্ত বাস্তবায়ন করার কোনো প্রয়োজন নেই। এখন তো সরকারি কর্মচারীদের, কর্মকর্তাদের তাদের অনেকের শোনা যায় বাইরে সম্পদ আছে, তো সুতরাং এইসব সম্পদের দেখভাল এবং এগুলো করার জন্য তারা মরিয়া হয়ে যাওয়ার চেষ্টা করছে। এই অবস্থায় সরকারি অর্থে সব ধরনের বিদেশ ভ্রমণ, কর্মশালা ও সেমিনারে অংশ নেওয়া বন্ধ ঘোষণা করে আবারও নতুন পরিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয়। পরিপত্রটি সব মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, অধিদপ্তর, সংস্থা, কর্পোরেশন ও সরকারি কোম্পানির জন্য প্রযোজ্য। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানকে ধারণ করে গত বছর বৃক্ষ রোপণ কর্মসূচি করে দেশ জুড়ে ব্যাপক সাড়া জাগায় প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের প্রকৃতি ও জীবন ক্লাব। এরই ধারাবাহিকতায় জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় এবারও বৃক্ষরোপণ কর্মসূচি করছে প্রকৃতি ও জীবন ক্লাব। ঝিনাইদহে বৃক্ষরোপণের পাশাপাশি এলাকাবাসীর মাঝে বিরল প্রজাতির গাছের বীজ বিতরণ করা হয়েছে। শেখ সেলিমের তথ্য, ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন সাবনা হাসান।
বৈশ্বিক উষ্ণায়ন সহনীয় মাত্রায় রাখতে এবং সারা দেশে সবুজ বেষ্টনী গড়ার অংশ হিসেবে ঝিনাইদহে প্রকৃতি ও জীবন ক্লাবের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে ঝিনাইদহ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব ঝিনাইদহ। সারা বাংলাদেশ ব্যাপী কিন্তু এই কর্মসূচি শুরু হয়েছে প্রকৃতি জীবন ক্লাবের মাধ্যমে। আমরা ফলদ, বনজ, ঔষধি গাছ যত বেশি লাগাবো ততই কিন্তু বাংলাদেশটা ভালো থাকবে। বাংলাদেশের যে উষ্ণতা সেই উষ্ণতা প্রশমিত হবে। শুধু ঝিনাইদহে না, ঝিনাইদহ ছাড়াও অন্যান্য জেলা এবং যেখানে যত পতিত জায়গা আছে সেখানেই কিন্তু আমাদের বৃক্ষরোপণ করতে হবে। আজকে কিন্তু আমরা এই সারা বিশ্বে যে উষ্ণায়ন হচ্ছে এই উষ্ণায়নের মূল কারণেই কিন্তু আমরা বৃক্ষ নিধন করে ফেলছি এবং আমরা কিন্তু নানা ধরনের বৈরী কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের এই উষ্ণতাকে বাড়িয়ে ফেলছি। তো সেটাকে যদি প্রশমিত করতে হয় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আসুন আমরা সবাই মিলে বাংলাদেশটাকে সবুজে সাজাই। ঝিনাইদহ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর সুশেন্দু কুমার ভৌমিক সহ গণ্যমান্য ব্যক্তিরা। যারা গাছ নিয়েছে তারা এর সদ্ব্যবহার পরিচর্যা করে আমাদের এই বাংলাকে আবার সেই শ্যামলী বাংলায় বা আমাদের শস্য শ্যামল বাংলায় রূপান্তর করবে তারা। শিক্ষার্থীদের মাঝে গাছের চারা ও বীজ বিতরণ সহ বৃক্ষরোপণের গুরুত্ব ও এর যথাযথ পরিচর্যা সম্পর্কে ধারণা দেন অতিথিরা। প্রত্যেকটি বাড়ি আঙিনে একটি করে ফলজ গাছ কিংবা বনজ গাছ পৌঁছে দেওয়ার চেষ্টা করছে যেন সঠিক পরিচর্যায় সেই গাছটি বেড়ে ওঠে। বৃক্ষ আমাদের শুধু ছায়া দেয় না, অক্সিজেন, ফুল, ফল সহ প্রকৃতির ভারসাম্যর ক্ষেত্রে বিশাল ভূমিকা রাখে। একটা গাছ লাগাবো, এর থেকে আরো সবাই দেখবে, তারাও আরো গাছ লাগাবে। বনায়নের যে কর্মসূচি সেটাই আমরা তাদের হাতে তুলে দিতে পেরেছি। গরমের সময় বৃক্ষর প্রয়োজন হয়, ঝড় বৃষ্টি বৃক্ষতে আমাদের অনেক উপকার করে। এইভাবে সবুজ পরিবেষ্টিত বাংলাদেশ গড়ে উঠুক। বৃক্ষরোপণ অভিযানের সূচনা হওয়ায় প্রকৃতি ও জীবন ক্লাবকে ধন্যবাদ জানিয়েছে ঝিনাইদহ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। গাছের চারা নিয়ে শিক্ষার্থীরা র্যালি বের করে। প্রকৃতি ও জীবন ক্লাবের এমন উদ্যোগের প্রশংসা করেন স্থানীয় প্রকৃতিপ্রেমীরা। রোপণ করা গাছের পরিচর্যার বিষয়ে তদারকির কথা জানান আয়োজকরা। সাবরিনা হাসান, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে আই স্পোর্টস। এ পর্যায়ে খেলাধুলার আপডেট নিয়ে আই স্পোর্টসে যোগ দিচ্ছেন রাহুল রায়। যাচ্ছি রাহুলের কাছে। নবনীত, আপনাকে ধন্যবাদ। দর্শক সবাইকে স্বাগত আজকের আই স্পোর্টসে। শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্টের ফাইনালে স্ট্যান্ডার্ড ব্যাংককে 2-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ। টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খেলাধুলার উন্নয়নে সরকার আরও কাজ করবে। প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম করারও ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। বিস্তারিত তানভীর আহমেদের রিপোর্টে। আর্মি স্টেডিয়ামে শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি হয় 60 মিনিটের। ম্যাচের শুরু থেকে ইসলামী ব্যাংকের আক্রমণের জোয়ারে ভেসে যায় স্ট্যান্ডার্ড ব্যাংক। প্রথমার্ধের একটি গোল করে লিড নেয় ইসলামী ব্যাংক। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে স্ট্যান্ডার্ড ব্যাংক। তবে পাল্টা আক্রমণে আরেকটি গোল করে 2-0 ব্যবধানে এগিয়ে যায় ইসলামী ব্যাংক। ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হওয়ায় শিরোপা উৎসবে মাতে ইসলামী ব্যাংক। ম্যাচ শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চ্যাম্পিয়ন ইসলামী ব্যাংকে 30 লাখ টাকার পুরস্কার তুলে দেন সরকার প্রধান। আর রানার আপ দল স্ট্যান্ডার্ড ব্যাংক পেয়েছে 20 লাখ টাকার পুরস্কার। আর তৃতীয় হওয়া দল পেয়েছে 10 লাখ টাকা। 27 এপ্রিল থেকে শুরু হওয়া টুর্নামেন্টে 31টি ব্যাংক অংশগ্রহণ করে। তানভীর আহমেদ, চ্যানেল আই, ঢাকা।
ইউরো ফুটবলের ফাইনালের মহারণে লড়বে স্পেন আর ইংল্যান্ড। রোববার বাংলাদেশ সময় রাত 1টায় জার্মানির বার্লিনের অলিম্পিয়াড স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। শিরোপার জন্য মরিয়া দুই দলই। একবার বিশ্বকাপের শিরোপা জেতা ইংলিশরা এখনও ইউরো সেরা হতে পারেনি। সেমিফাইনালে নেদারল্যান্ডসকে হারানো সাউথগেটের দল জয়ের জন্যই মাঠে নামবে। অন্যদিকে সর্বশেষ 2012-তে ইউরো সেরা হওয়া স্পেন শিরোপা ফিরে পাওয়ার লড়াইয়ে দারুণ ছন্দে রয়েছে। সেমিফাইনালে ফ্রান্সকে হারানোর পর এখন ইংলিশ বধের ছক কষছেন স্পেনের কোচ লুইস ডি লা ফুয়েন্তে। ইউরো ফুটবলের ফাইনাল হতে পারে স্পেনের ফুটবল বিস্ময় লামিনে ইয়ামালের রেকর্ডময় রাত। ফাইনালের আগের দিন 17 বছর বয়সে পা দেয়া এই ফুটবলার এখন বিশ্ব ফুটবলের নতুন চমক। এই ইউরোতে এরই মধ্যে সর্বকনিষ্ঠ হিসেবে বেশ কিছু রেকর্ড গড়ে ফেলেছেন ইয়ামালে। ফাইনালে আরও রেকর্ডের হাতছানি তার। ফাইনালে ইতিহাসের সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে মাঠে নামবেন তিনি। এই রেকর্ডটি ছিল পর্তুগালের সানচেজের, যিনি 18 বছর 328 দিনে ইউরোর ফাইনাল খেলেছিলেন। আর ফাইনালে গোল করলে ভেঙে ফেলবেন 20 বছর 64 দিনে ইতালির পিয়েট্রোর গোল করার রেকর্ড। 17 বছর বয়সী ইয়ামালের ম্যাজিক দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। এবার ক্রিকেট। বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে পাকিস্তানের নতুন দুই নির্বাচক মোহাম্মদ ইউসুফ ও আসাদ শফিকের নাম ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। টি-20 বিশ্বকাপে পাকিস্তান দলের ভরাডুবির কারণে দুই নির্বাচক ওয়াহাব রিয়াজ ও আব্দুল রাজ্জাককে সরিয়ে দেয় দেশটির ক্রিকেট বোর্ড। নতুন কমিটিতে সদস্য 7 থেকে কমিয়ে 4 জনের করা হয়েছে। নির্বাচক কমিটিতে আরও আছেন টেস্ট কোচ জেসন গিলেস্পি ও সাদা বলের কোচ গ্যারি কার্স্টেন। নতুন কমিটির দায়িত্ব শুরু হবে বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে। আগামী 21শে আগস্ট রাওয়ালপিন্ডিতে প্রথম এবং 30শে আগস্ট করাচিতে শুরু হবে বাংলাদেশ পাকিস্তানের দ্বিতীয় টেস্ট। দর্শক, এই ছিল আজকের আই স্পোর্টসে। ফিরে যাচ্ছি নবনীতার কাছে। রাহুল, ধন্যবাদ আপনাকে। চলে যাচ্ছি সংবাদের পরবর্তী অংশে। ওয়াসার কাছ থেকে ঢাকার খালগুলো সিটি কর্পোরেশন বুঝে নিলেও কার্যকর পরিকল্পনা ও প্রয়োজনীয় লোকবলের অভাবে গত 3 বছরে এর সুফল মেলেনি। এমিরেটাস অধ্যাপক নজরুল ইসলাম এবং স্থপতি ইকবাল হাবিব মনে করেন, পরিকল্পনাহীন নগরায়ন ঢাকার নাগরিক জীবনকে অনিশ্চিত করেছে। ঢাকার চারপাশের নদী, খাল ও জলাধারগুলোকে সচল করা জরুরি। জানাতুল বাকিয়া কে জানাচ্ছেন। ভরা বর্ষা মৌসুমে বৃষ্টি হওয়া নিতান্তই স্বাভাবিক ঘটনা, অথচ শুক্রবারে বৃষ্টিতে ডুবেছে পুরো শহর। শনিবার রাজধানীর ধানমন্ডিতে সেন্টার ফর আরবান স্টাডিজ CUS এর বার্ষিক সাধারণ সভা। রাজধানী ঢাকার আধুনিকায়নে একজন স্থপতির ভূমিকা শীর্ষক বক্তৃতায় উঠে আসে মেগাসিটি ঢাকার জলাবদ্ধতা ও জনদুর্ভোগ নিরসনে নানান পরামর্শ। সিটি কর্পোরেশনগুলোকে ওয়াসার থেকে এই পুরো খালের জলাধারগুলোকে নিয়ে সর্বাঙ্গীন ব্লু নেটওয়ার্কের মাধ্যমে একটি সার্বিক ড্রেনেজ পরিকল্পনার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে সিটি কর্পোরেশন আমরা নিতে বাধ্য হয়েছি তাদের জনসম্পৃক্ততাহীন 1, 2 পরপর দুটো 10 বছরের প্রকল্পের প্রকল্প অনুমোদন করিও সেটা করতে না পারার ব্যর্থতার জন্য। বিশেষজ্ঞরা বলছেন, সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে থাকা খালগুলোকে সচল করা, কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নের পাশাপাশি জনসচেতনতা সৃষ্টিতে জনগণকে সম্পৃক্ত করা জরুরি। নদী সচল থাকবে, নদীর সাথে সংযোগকারী অন্য শাখা নদীগুলো সচল থাকবে, যাবতীয় যে খাল সেগুলো এবং যাবতীয় জলাশয় সেগুলো সংরক্ষিত হবে। 1996-এর যে প্ল্যান DMDP ঢাকা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট প্ল্যান, শওকত আলী খান যেটার প্রধান ছিলেন পরিকল্পনাবিদ, সেইখানে ওই রিটেনশন পন্ডগুলোর কথা বলা আছে এবং ফ্লাড ফ্লো জোন ইত্যাদি আছে। সেইগুলো আমরা মানি নাই, অনেকগুলো বন্ধ হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি। এখন কিন্তু আর ওয়াসার দায়িত্ব না, 2 বছর হলো এটা সিটি কর্পোরেশনরা নিয়েছে ঠিকই, কিন্তু তাদের তো সক্ষমতা নাই সেরকম এটা ব্যবস্থা করার যে খালগুলো কিভাবে পরিষ্কার হবে। ব্লু নেটওয়ার্কের মাধ্যমে ঢাকার চারপাশে নদী ও খালগুলোর মধ্যে সংযোগের প্রস্তাবনা থাকলেও খাল দখল, কালভার্ট ও ব্রিজ স্থাপনার কারণে সেই সংযোগ চালু করা যায়নি। জানাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছি খানিকক্ষণের বিরতি।
এবং বিরতির পর আরও যা থাকছে। ফিরে এলাম বিরতির পর। স্বাগত জানাচ্ছি আরও একবার। কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম টেকনিক ইজি এডুকেশন। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট অডিটোরিয়ামে 2024 সালে এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেয় প্রতিষ্ঠানটি। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাইনুল হোসেন খান নিখিল ও বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে 1000-এর বেশি শিক্ষার্থীকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট দেওয়া হয়। ভবিষ্যৎ বাংলাদেশের কর্ণধার হতে নিজেদের আরও দক্ষ করে গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান বক্তারা। এবারে রয়েছে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। গাজার আল মাউসি উদ্বাস্তু শিবিরে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে 71 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 289 জন। উদ্বাস্তু শিবিরের তাঁবু ও পানি শোধনাগারে কমপক্ষে 5 দফা বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গাজার প্রতিরক্ষা বিভাগ বলছে, ইসরায়েলি সেনারা যেটাকে নিরাপদ অঞ্চল বলছে সেখানেই তারা লক্ষ্যবস্তু বানিয়ে হামলা চালাচ্ছে। প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, উদ্ধারকর্মী ও স্বাস্থ্য সেবায় নিয়োজিত দলও ইসরায়েলি সেনাদের লক্ষ্যবস্তু হচ্ছে। এছাড়া বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা তাল আল হাওয়ায় আশ্রয় নিলে সেখানেও হামলা হয়। অনেক মরদেহ উদ্ধার করা হয়েছে। 7ই অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 38,443 জনে। এদিকে লেবাননের খারদালি শহরে একটি গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় 2 জন নিহত হয়েছেন। আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বইপ্রেমী ও সংস্কৃতি মনাদের কাছে দিশারি বাতিঘরের 20 বছর পূর্তিতে পাঠক ও লেখকদের নিয়ে মুক্ত আলাপ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। আলোচনায় বক্তারা বলেন, রাজধানীর বাংলা মোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে অবস্থিত বইয়ের দোকান বাতিঘরের বইয়ের পাতায় পুরো বিশ্বকে খুঁজে বেড়ান পাঠকরা। লেখক পাঠকদের মিলন কেন্দ্র হিসেবে সমাদৃত বাতিঘরের কর্নারগুলো শিশু কিশোর সহ সব বয়সী পাঠকদের আগ্রহী করে তোলে বলেও মন্তব্য করেন বক্তারা। লেখকদের সঙ্গে পাঠকদের সম্পৃক্ততা বাড়াতে বাতিঘরের অনবদ্য ভূমিকা আরও এগিয়ে যাবে বলে মনে করেন তারা। রাজধানীতে শুরু হয়েছে শিল্পী রেজাউন নবীর 16 দিনের একক চিত্র প্রদর্শনী। সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে অনুষ্ঠিত এই প্রদর্শনী উদ্বোধন করেন সংসদ সদস্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর। শিল্পীর সাম্প্রতিক সময়ে আঁকা 60টিরও বেশি চিত্রকর্ম নিয়ে এই প্রদর্শনী চলবে আগামী 28শে জুলাই পর্যন্ত। প্রতিদিন সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে। এবারে রয়েছে জয় বানানা ফাইবার মেশিন সিল্ক সিটি সংবাদ। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপিপি এর আওতায় নির্মিত রাজশাহী সিটি কর্পোরেশনের বহুতল ভবন সিটি সেন্টারের অগ্রগতি বিষয়ে মতবিনিময় সভা হয়েছে। শনিবার দুপুরে নগর ভবনে মেয়র দপ্তর কক্ষে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। সভায় এনা প্রপার্টিজের স্বত্বাধিকারী সাবেক এমপি প্রকৌশলী এনামুল হক, রাশিকের প্যানেল মেয়র উল আজিম আব্দুল মমিন ও ওয়ার্ড কাউন্সিলররা উপস্থিত ছিলেন। সভায় রাশিকের মেয়র সিটি সেন্টারের অবশিষ্ট কাজ দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করতে নির্মাণকারী প্রতিষ্ঠানকে নির্দেশনা প্রদান করেন। এবারে কৃষি সংবাদ।
স্বাদ ও গুণগত মানে দেশ জুড়ে কদর রয়েছে নরসিংদীর পলাশ উপজেলার রাবানের মিষ্টি মধুর ঘোড়াশাল জাতের আনারসের। কোনো রাসায়নিক প্রয়োগ ছাড়াই আনারস চাষ করে ভালো ফলন পেয়েছেন কৃষক। ভালো দামে বিক্রি করতে পেরে লাভবানও তারা। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। চাঁদপুরে 7 দিনের বৃক্ষ মেলা শুরু হয়েছে। সকালে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল হাসান। পরে তিনি বলেন, বৃক্ষরোপণে সচেতনতা সৃষ্টি করতে মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ রোপণে শিক্ষার্থী সহ অভিভাবকদের আহ্বান জানান বক্তারা। এই সময় কুমিল্লা বিভাগীয় বন কর্মকর্তা GM মোহাম্মদ কবির, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর মোহাম্মদ সাফায়েত আহমেদ সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, প্রেস ক্লাবের সভাপতি সাদাত হোসেন শান্ত সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। মেলায় 22টি স্টল রয়েছে। সংবাদে সময় হলো আবারও বিরতির, এবং বিরতির পর আরো যা থাকছে দেখছেন চ্যানেল আই সংবাদ। স্বাগত জানাচ্ছি আরো একবার। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, কোটা নিয়ে সর্বোচ্চ আদালতের রায় পর্যন্ত শিক্ষার্থীদের অপেক্ষা করতে হবে। শনিবার বিকেলে বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বগুড়া জেলা আওয়ামী লীগের প্রবীণ নেতৃবৃন্দের সংবর্ধনা ও মরণোত্তর সম্মাননা প্রদান অনুষ্ঠানে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি। বগুড়া 5 আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান মজনুর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন রাজশাহী বিভাগ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক SM কামাল হোসেন, বগুড়া 6 আসনের MP রাগেবুল আহসান রিপু, বগুড়া 1 আসনের MP শাহাদারা মান্নান, বগুড়া 7 আসনের MP ডাক্তার মুস্তফা আলম নান্নু, বগুড়া 3 আসনের MP খান মোহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদি বাঁধন সহ অন্যরা। নানা আয়োজনে 40তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে বাংলাদেশ মেডিকেল স্টাডিজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট BMSRI। ধানমন্ডিতে বাংলাদেশ মেডিকেল কলেজ ও হাসপাতাল মিলনায়তনে আলোচনায় বক্তারা বলেন, স্বাধীনতা পরবর্তীতে দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের অবদান অনস্বীকার্য। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন BMSRI এর চেয়ারম্যান সাবেক কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক MP। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ASM মাকসুদ কামাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বাংলাদেশ মেডিকেল কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার কাজী দীন মোহাম্মদ নুরুল হক ও উত্তরা মেডিকেল কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার কাজী শহীদুল আলম। সভাপতিত্ব করেন BMSRI এর কো-চেয়ারম্যান প্রকৌশলী খন্দকার মেসবাউদ্দিন আহমেদ। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে 10ম বারের মতো দেয়া হলো আশুতোষ চক্রবর্তী স্মারক শিক্ষাবৃত্তি 2024। সরাইল ও আশুগঞ্জ উপজেলার 13টি শীর্ষস্থানীয় স্কুলের 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর মেধাবী ও দরিদ্র মেধাবী 100 জন শিক্ষার্থীকে এই বৃত্তি দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লা, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও আশুতোষ চক্রবর্তী স্মারক বৃত্তি অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা পুষ্প চক্রবর্তী ও অন্যরা। পূবালী ব্যাংকের সহযোগিতায় বরিশাল বিভাগের গ্রাহকদের নিয়ে গ্রাহক সচেতনতা সপ্তাহের আয়োজন করেছে বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্ট। আর্থিক সুরক্ষার লক্ষ্যে গড়ে তুলি সচেতনতা স্লোগানে উদযাপিত হচ্ছে গ্রাহক সেবা সপ্তাহ। পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে উদ্বোধনীতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের বরিশাল অফিসের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক মোহাম্মদ সিরাজুল ইসলাম, পূবালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আনিসুজ্জামান এবং ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্টের পরিচালক আবু হেনা হুমায়ুন কবির। বঙ্গবন্ধু সাহিত্য পরিষদের আয়োজনে বঙ্গবন্ধুর সাংস্কৃতিক চেতনা ও বর্তমান সামাজিক প্রেক্ষাপট শীর্ষক আলোচনা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য বঙ্গবন্ধু সাহিত্য পরিষদের পৃষ্ঠপোষক মোজাফফর হোসেন পল্টু। তিনি বলেন, বঙ্গবন্ধু চেতনা তরুণদের মাঝে ছড়িয়ে দিতে পারলে তারা দেশপ্রেম এবং মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করতে পারবে। এ সময় মণি সিংহ ফরহাদ স্মৃতি ট্রাস্টের সভাপতি শেখর দত্ত সহ অন্যরা উপস্থিত ছিলেন।
যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে স্মরণ সভা ও দোয়া মাহফিল হয়েছে। চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে যমুনা টেলিভিশন ও দৈনিক যুগান্তর চট্টগ্রাম ব্যুরোর যৌথ উদ্যোগে এই স্মরণ সভার আয়োজন করা হয়। সাংবাদিক শহীদুল্লাহ শাহরিয়ারের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী। বক্তৃতা করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, সিনিয়র সহ সভাপতি চৌধুরী ফরিদ, সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমিক সহ অন্যরা। সংবাদে আবারও নিয়ে নিচ্ছে বিরতি এবং বিরতির পরে খেলার খবর। বিরতির পর আপনাদের সাথে আছি চ্যানেল আই সংবাদ নিয়ে। চলুন যাওয়া যাক সবশেষ আয়োজনে। কুড়িগ্রামে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে প্যালেস্টাইন দূতাবাস। বন্যায় ক্ষতিগ্রস্ত নাগেশ্বরী, চিলমারি, উলিপুর ও রৌমারী উপজেলার বানভাসী অসহায় ১২০০ পরিবারের মধ্যে ১৮ টন ত্রাণ বিতরণ করবে দূতাবাসটি। ত্রাণ সামগ্রী হস্তান্তর করে ঢাকায় নিযুক্ত প্যালেস্টাইনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান বলেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশ ও প্যালেস্টাইন একে অপরের সব বিপদে পাশে দাঁড়িয়েছে। বিশ্ববাসীকে গাজায় ইসরায়েলি হামলা বন্ধের আহ্বান জানান তিনি। এবারে রয়েছে খেলার খবর।